Hello students, welcome to my YouTube channel UPSU Technical Center. আজকে আমরা শুরু করব বেসিক ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের মডিউল 1 এর আন্ডারে ডিসি সার্কিট টপিকটা। ডিসি সার্কিট টপিকের আন্ডারে আমরা অলরেডি একটা সাব টপিক আলোচনা করেছি, সেটা অলরেডি ওপরে ভিজিবল দেখতেই পাচ্ছ। ইলেকট্রিক্যাল সার্কিট এলিমেন্টস এই ফার্স্ট এখানে আমরা স্টাডি করেছি। এটাকে আমরা একটা হ্যাশ দিই পয়েন্ট করে রাখি, এটা আমরা অলরেডি ডিসকাস করেছি। ওকে, তা টুডে আই উইল ডিসকাস দ্য নেক্সট টপিক। নেক্সট টপিক উইল বি দ্য কারেন্ট, ভোল্টেজ অ্যান্ড কারেন্ট সোর্সেস। ইনিশিয়ালি আমি ওই কথাটা বলেছিলাম ইলেকট্রিক্যাল এনার্জি সোর্স, এই কথাটা এখানে কিন্তু আমি অবশ্যই লিখব। ইলেকট্রিক্যাল এনার্জি সোর্স, ইলেকট্রিক্যাল এনার্জি সোর্সেস এরই আন্ডারে আমরা পাবো দুজনকে। ওকে, একজন হচ্ছে ভোল্টেজ সোর্স, আর একজন পাবো কারেন্ট সোর্স। কতগুলো জিনিস এখানে একটু আলোচনা করার জায়গা আসবে। আমি বলেছি এটাকে কিন্তু খুব ব্রিফ করা যাবে না, ঠিক আছে? কেন সেটাও আমি বলবো, কারণ এর ওপরে তো নিশ্চয়ই ডিটেল স্টাডি বলতে গেলে আমি বলেই রাখি, যারা ইলেকট্রিক্যাল রিলেটেড মানে পেপার বেশি পড়বে, মানে ইলেকট্রিক্যাল স্টুডেন্ট বা ইসি স্টুডেন্ট বা ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং পড়ছো যারা, তাদের ক্ষেত্রে বলে রাখি, বা আরও কিছু ইলেকট্রিক্যাল রিলেটেড পেপার যারা বেশি পড়ে, এরকম কিছু কিছু স্ট্রিম রয়েছে, সবগুলো আমার মনে নেই, এআই আইসি এরকম ডিপার্টমেন্ট রয়েছে, তাদের ক্ষেত্রে আমি বলে রাখি সার্কিট থিওরি তোমাদেরকে পড়তে হবে। ডেফিনেটলি সার্কিট থিওরি পড়তে হবে। সার্কিট থিওরি না পড়লে সঠিকভাবে কোনো রকমভাবেই সার্কিটের অঙ্ক সলিউশন করা যায় না। তা এটা হচ্ছে তার এবিসিডি পড়ানো হচ্ছে বলতে পারো, বা একটা ছোট্ট ওভারভিউ আলোচনা হচ্ছে। সেই জন্য সেই জায়গায় গিয়ে ভোল্টেজ সোর্স কারেন্ট সোর্সের ডিটেল আলোচনা করার কোনো স্কোপ নেই। তাহলে রেজিস্ট্যান্স, ইন্ডাকটেন্স, ক্যাপাসিটেন্সের ক্ষেত্রে আমি বলিনি কেন, কারণ ওগুলো কিন্তু তোমরা মেটেরিয়াল বেসড যেখানে পড়ানো হয় সেখানে ইন্ডাক্টরের বা ক্যাপাসিটারের স্টাডি করানো হয়েছে। রেজিস্ট্যান্সের জায়গাটা তোমরা বেসিক ইলেকট্রনিক্সে বা এইচএসে করে এসছো, কিন্তু ভোল্টেজ সোর্সের ব্যাপারটা খুব ডিটেলস জানলেও এখানে একটু ডিটেল স্টাডি করার দরকার রয়েছে। ওকে, তাহলে ফার্স্ট যেটা আমি এখানে বলবো সেটা হচ্ছে ভোল্টেজ সোর্স। তোমরা প্রত্যেকে হেডিং দিতে পারো ভোল্টেজ সোর্স। আমি এখানে অ্যারো দিয়ে দেখিয়ে দিচ্ছি। এই ভোল্টেজ সোর্সের আমি দুটো পার্ট আলোচনা করব। দুটো পার্ট বলতে দু রকমভাবে আলোচনা করব। একটা হচ্ছে গিয়ে আইডিয়াল, এইগুলো কিন্তু খুব দরকার, আইডিয়াল। আর একটা হচ্ছে একটু নিচে প্র্যাকটিক্যাল। জাস্ট দুটো আমরা আলোচনা করব, ঠিক আছে? এরও আগে আরও একটা জিনিস বলা উচিত ছিল, যেটা আমি কিন্তু এখনও বলিনি। কেন বলিনি? পুরো স্টাডি কমপ্লিট হওয়ার পর ওদেরকে একটা নাম দিয়ে দেবো, তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে, ঠিক আছে? আমি ওটা বলছি না, অনেকের হয়তো মাথায় থাকবে, ওটা উল্লেখ নেই কেন, মাথায় আসছে, কিন্তু আমি সেটা একবারে বলবো। আইডিয়াল আর প্র্যাকটিক্যাল। আইডিয়াল আর প্র্যাকটিক্যালের মধ্যে পার্থক্যটা ডেফিনেটলি বুঝতে পারছো। আইডিয়াল বলে কোনো কিছু নেই, প্র্যাকটিক্যালি সব, কিন্তু আইডিয়াল না থাকলে প্র্যাকটিক্যালের ব্যাপারটা বোঝা যায় না। প্র্যাকটিক্যাল ব্যাপারটা বোঝা যায় না মানে প্র্যাকটিক্যাল আমরা সবসময় আইডিয়ালের রেসপেক্টে বিচার করি, তাই সেই জন্য আমাদের আইডিয়ালটাকে পড়ানো হয়। আদপে আইডিয়াল বলে কিছু নেই। আইডিয়াল মানে ভালো, ভীষণ ভালো আছে, নাথিং। ভালোর কিছু ভালো নেই, ভালোর কিছু ভালো হয় না, মন্দেরও কিছু মন্দ হয় না। অতএব আইডিয়াল একটা মন্দ খুঁজে পাওয়া যায় না, আইডিয়াল একটা ভালো খুঁজেও পাওয়া যায় না, অতএব প্র্যাকটিক্যালটাই আসো। যাই হোক, এইখানে আইডিয়ালটা কেন বলা হয়েছে, তাহলে জিনিসটাকে ভালো করে বুঝতে গেলে প্রথমেই ধরে নেওয়া দরকার, সেটা হচ্ছে গিয়ে ভোল্টেজ সোর্সটা আমি আঁকবো কীভাবে। ডেফিনেটলি আমি ডিসি সার্কিট পড়ছি স্যার, তাহলে কি আমি শুধু ডিসি আঁকবো? না, আমরা এসি যখন পড়িয়েছি ওখানে সোর্সকে নিয়ে অত কিছু আমরা এক্সপ্লেন করিনি, আমরা ইকুয়েশনটাকে এক্সপ্লেন করেছি। সাইন ওমেগা টি, হোয়াই ইট ইজ সাইন, আই হ্যাভ অলরেডি ডিসকাস অন দ্যাট লেকচার। তোমরা পাবে ওখানে কেন সাইন বলা হয়েছে, হোয়াই ইট ইজ ওমেগা, হোয়াই ইট ইজ মাল্টিপ্লাইড বাই দ্য টি, সমস্ত কিছু ডিসকাস আমি ওখানে করেছি। তাহলে ওখানে আমরা কিন্তু এক্সপ্রেশনটাকে নিয়ে নাচানাচি করেছি, সিম্বল টিম্বল বলেছি, বলিনি।
তো এইখানে সিম্বল টিম্বল বলবো কীভাবে ভোল্টেজ সোর্স, তাহলে ভোল্টেজ সোর্সের আমরা দুটো সিম্বল দেখতে পাবো, ভালো করে দেখো। এই একটা সিম্বল আছে, আর একটা সিম্বল হচ্ছে এরকম। প্রথমত এটাও কিন্তু টু টার্মিনাল, এটাও কিন্তু টু টার্মিনাল, হ্যাঁ টু টার্মিনাল। প্রথমত এইটা যেটা আমরা এঁকেছি, যেটাতে দেখা যাচ্ছে ওপরে একটা বড় প্লেট, নিচে একটা ছোট প্লেট, এই বড়টাকে বলা হয় পজিটিভ প্লেট, ছোটোটাকে বলা হয় নেগেটিভ প্লেট, পুরোটাকে বলা হয় ডিসি সোর্স। এটার ক্ষেত্রে কোনো বড় ছোট বলে কিছু নেই। এটা কেন নেই, কারণ এর পোলারিটিটা বলাটা হচ্ছে একটা বোকামো, কারণ এটা পোলারিটি বলা হয় না, কারণ এই ওঠে নামে, আরে বাবা কোন দিকে উঠছে, একবার কমছে একবার আসছে, অতএব যেটা পজিটিভ সেটা একটা ইনস্ট্যান্টে, কিছুক্ষণ বাদে সেট ইজ নেগেটিভ, তার মানে এর পোলারিটি দেওয়াটা বোকামো, এটাকে পুরোটা বলা হয় এসি সোর্স। এবার প্রশ্ন হচ্ছে এদেরকে আইডিয়াল বলবো না প্র্যাকটিক্যাল বলবো, এই কোশ্চেনটা নিশ্চয়ই মাথায় চলে এসছে। এদেরকে আমরা আইডিয়াল বলবো, কেন? প্র্যাকটিক্যালের ছবিটা আমি পাশে আঁকি। ধরো আমি ডিসি সোর্সটাকে এখানে আঁকলাম, ঠিক আছে, ডিসি সোর্সটাকে এঁকেছি, আঁকা পর আমি আরও একটা এক্সট্রা জিনিস অ্যাড করব। বলবে কোন জিনিস অ্যাড করবেন? ডেফিনেটলি রেজিস্ট্যান্স অ্যাড করব। এবার প্রশ্ন হচ্ছে স্যার রেজিস্ট্যান্স কেন অ্যাড করবেন? আমি ঠিক এর আগের লেকচারে উল্লেখ করেছি কেন রেজিস্ট্যান্স থাকবে। ডিসি সার্কিটে আমি কিন্তু রেজিস্ট্যান্সকে শো করব, কেন এল আর সি থাকে না, কেন থাকে না? স্টেডি স্টেটের ক্ষেত্রে ওদেরকে আমরা পাত্তা দেব না, ঠিক। তাহলে আমার এখানে এটা হয়ে গেল ভোল্টেজ সোর্সের ভি, আর এখানে একটা রেজিস্ট্যান্সের আর চলে এলো। এইটা যখন হবে, এইরকম যখন প্রেজেন্ট থাকবে, তখন কিন্তু এটা প্র্যাকটিক্যাল হলো। কেন? আমি আসছি। এইবার পরেরটার ক্ষেত্রে যদি আমি এটা দেখাই, যেমন ধরো এখানে আমি কি দেখাবো, এই সিম্বল একটা একটু গন্ডগোল হয়েছে, যা কনসিডার করো। আর এখানে আমি একটা ছোট্ট করে বক্স আঁকলাম, কেন বক্স? আই উইল ডিসকাস। দেখো এটার ক্ষেত্রে কি হচ্ছে, ফলো করো। এটার ক্ষেত্রে এটা তো ভি, ভালো কথা। এটা কি? এটা হচ্ছে জেড। এ আবার কী রে বাবা, আপনি আর এল সি বলছিলেন, আবার জেড করতে কি এলো বাবা? জেড কিছু না, জেড হচ্ছে যে কম্বিনেশান অফ আর এল আর সি অর আর এল সি, এইটুকু মনে রাখো, পরে আমি ডিটেলে যাবো বাবা। আর এল আর সি অর আর এল সি হতে পারে, ঠিক। ব্যাপারটা এগুলো তো আমি এখন আলোচনা করার কিছু নেই, এসি সার্কিটে ওখানে আলোচনা করছি, বা আরও কিছু ডিটেলে আলোচনা করা বাকি আছে, সেগুলো ওখানে ফলোই করতে পারবো। তাই এখানে আমি আইডিয়াল প্র্যাকটিক্যালটা বুঝিয়ে দিই। প্রথমে আসো এইখানে, তোমাকে একটা মাল্টিমিটার দেওয়া হলো, আইডিয়া আছে নিশ্চয়ই মাল্টিমিটার, যে মিটার মাল্টিপল কাজ করে, মাল্টিমিটার, যে মিটার মাল্টিপল কাজ করে, মাল্টিমিটার, সেই মাল্টিমিটার তোমাকে দেওয়া হয়েছে। তুমি মাল্টিপল কাজের মধ্যে থেকে কোন কাজটা এখন করবে? ভোল্টেজ মাপবে। কেন মাপবে? ভোল্টেজই তো মাপতে বলেছে, তাই ভোল্টেজ মাপবো। অতএব ভোল্টেজ মাপছো। তুমি যখন এখানে তুমি ভোল্টেজটা মাপছো, এই জাস্ট ফলো করো, এখানে ভোল্টেজটা মাপছো। তুমি যখন এখানে ভোল্টেজটা মাপছো, তুমি ধরে নাও তুমি যে টার্মিনালটাকে টাচ করাচ্ছ, যে ওয়্যারটা থাকে, যারা মাল্টিমিটার দেখেছো, আশা করা যায় মাল্টিমিটার প্রত্যেকেই দেখেছো, ঠিক। যাই হোক, তা এই মাল্টিমিটারে টার্মিনালটা টাচ করলে যে টার্মিনালটা আছে, ওই টার্মিনালটার মধ্যে কোনো রেজিস্ট্যান্স ধরলে চলবে না, তুমি মনে করবে ওই রেজিস্ট্যান্স ফ্রি। তুমি যদি এখানে যে মেজার করবে, তুমি কত ভোল্টেজ পাবে? বাবা যাই ভোল্টেজ আছে স্যার তাই পাবো। হ্যাঁ ঠিক, এটাই পাবো। কেন? দ্যাট ইজ আইডিয়াল, এই তো ভালো, মানে একেবারে একদম পিওর, মানে কোনো কিছু নেই, মানে একেবারে খাঁটি। এই আইডিয়াল মানে তুমি ধরছো কি কারেক্ট ভোল্টেজ। এইবার দেখো মাল্টিমিটারের আবার ভোল্টেজ মাপারও আবার দুটো আছে, এসি ভোল্টেজ, ডিসি ভোল্টেজ, সব বলে দেবে ওখানে, কোনো অসুবিধা নেই, শুধু তুমি গুজবে আর তুমি পেয়ে যাবে। কোথায়? এখানে তুমি একটা কমনে ফিক্সড রেখে তুমি এসি ডিসি সব পাবে, রেঞ্জ ফেঞ্জ সব পাবে। যারা মাল্টিমিটার ব্যবহার করতে জানো, ব্যবহার করেছো, কিছুটা জানো, তারা বুঝতে পারছো, যারা জানো না নো প্রবলেম, ল্যাবে গেলেই জিনিসগুলো ক্লিয়ার হবে, ঠিক। দরকার পড়লে আমি সেগুলোর ওপরও যদি পারা যায়, আমার কাছে এই মুহূর্তে অ্যাভেলেবল নয়, না তো আমি তোমাদের কাছে নিয়ে ভিডিও লেকচার দেওয়ার সময় তোমাকে মাল্টিমিটার নিয়ে বসিয়ে দেখিয়ে দিতাম। যাই হোক, তাই এখানে মাল্টিমিটার যদি কানেক্ট করো, তুমি কত ভোল্টেজ পাবে? যা আছে তাই। এখানে যদি কানেক্ট করো, যা আছে তাই। এখানে যদি কানেক্ট করো,
যা আছে তাই না রে বাবা, এই যে আছে এ কিছুটা না ড্রপ করবে, সো আই উইল গেট সাম রিডিউস ভোল্টেজ, পাবো তো। তার মানে কি আমি যদি এইখানে মাপতে পারতাম যা পাচ্ছি এখানে মাপলে কম পাচ্ছি, সো ইট ইজ নট আইডিয়াল প্র্যাকটিক্যাল। কেন? আমরা যদি এটাকে ডিসি সোর্সের থিওরিটার কথা ভাবো, ডিসি সোর্স মানে কি? ব্যাটারি, ব্যাটারি মানে কি? অ্যানোড ক্যাথোড, অ্যানোড ক্যাথোড মানে কি? তার মাঝখানে একটা রেজিস্ট্যান্স তৈরি হয়, সেই রেজিস্ট্যান্সটাকে কি বলে? ইন্টারনাল রেজিস্ট্যান্স। সেই ইন্টারনাল রেজিস্ট্যান্স কী করে? ড্রপ করে। সেই ড্রপ যদি বেশি হয় সেই ভোল্টেজটাকে কি করে? রিডিউস করে। দ্যাট ইজ দ্য ইন্টারনাল রেজিস্ট্যান্স। এইটাই সেই ইন্টারনাল রেজিস্ট্যান্স যার কথা আমি বলছি। এই ইন্টারনাল রেজিস্ট্যান্সটা তোমার থাকে অ্যানোড আর ক্যাথোড প্লেটের জন্য। এই অ্যানোড আর ক্যাথোড প্লেট রেসপন্সিবল টু ডেভেলপ সাচ টাইপ অফ রেজিস্ট্যান্স। এই রেজিস্ট্যান্সটাকে ইন্টারনাল রেজিস্ট্যান্স বলা হয় ফর ডিসি। ডিসি ডিসি ডিসিতে তো আমি রেজিস্ট্যান্সই বলেছি ঠিক, যা বলেছি তাই বলছি। এই রেজিস্ট্যান্সটা থাকলে কি হবে? প্র্যাকটিক্যাল। এইবার বলো কোনো ব্যাটারি কি এরকম তৈরি করা সম্ভব যার রেজিস্ট্যান্সটা থাকবে অ্যানোড ক্যাথোডের মধ্যে? হ্যাঁ, দুটো প্লেটের মাঝে যে দুটো প্লেটের মাঝে যে রেজিস্ট্যান্স, যে অ্যানোড আর ক্যাথোডের জন্য যে রেজিস্ট্যান্সটা তৈরি হয়, দ্যাট ইজ দ্য ইন্টারনাল রেজিস্ট্যান্স, থাকবে না তোমার মনে হয়? হতেই পারে না। দ্যাট ইজ নট পসিবল। সো প্র্যাকটিক্যাল ইজ অলওয়েজ পসিবল, আইডিয়াল ইজ নট পসিবল। ইট ইজ ফর দ্য থিওরিটিক্যাল পয়েন্ট অফ ভিউ আই উইল স্টাডি, উই হ্যাভ টু স্টাডি, বাট আদার ইজ নট, দ্যার ইজ নো নিড টু স্টাডি। আমাদের স্টাডি করার কোনো প্রয়োজনই নেই, কিন্তু পড়তে হয় বাবা। আমরা একটা অ্যাবনর্মালকে টেস্ট করি নর্মালের রেসপেক্টে, আমরা কেউই নর্মাল নয়, আমরা সবই পাগল, বিভিন্ন কেসে পাগল। যেগুলো হচ্ছে কি একেবারে উদ্ভ্রান্ত হয়ে পড়ে সেগুলোকে আমরা পাগল হিসেবে চিহ্নিত করি, কিন্তু আমরা সবাই পাগল। সেই রকম এখানে আমাদেরও এটাও কিন্তু সেই জায়গাতেই আসে। বোঝা গেল আইডিয়াল প্র্যাকটিক্যালের ব্যাপারটা। এইবার চলে আসি এই বক্সটা কি, এটাকে বলা হয় ইম্পিডেন্স। এটাকে ইম্পিডেন্স বলা হয়। তোমরা লিখে নিতে পারো, জেড এর পাশে লিখতে পারো ইম্পিডেন্স, ইউনিট ওহম। বাবু আমি এগুলো সব ডিসকাস করে দেবো, কোনো চিন্তা করো না। ইম্পিডেন্স কেন? আরে এসের ক্ষেত্রে আর এল সি সবাইকে বাবা পাত্তা দিতে হবে। তা সবাইকে মিলে বলবো নাকি এখানে আর এল আছে, এখানে আর সি আছে, এখানে আর এল সি আছে, বলবো বাবা করে? ওই তিনজনকে মিলিয়ে একটা কম্বো। যেমন কোনো খাবার আমরা এটাকে বলি একটা নামে ডাকি, কিন্তু তার মধ্যে তো কত কিছু থাকে। সিমিলারলি এরকম ইম্পিডেন্স, এর মধ্যে আর এল, আর সি, আর এল সি, সিরিজ, প্যারালাল, হোয়াট এভার মে বি দ্য কানেকশন থাকে, তাদেরকে একসঙ্গে আমরা একটা নামে ডাকি, সেই নামটা হলো ইম্পিডেন্স। এবার প্রশ্ন এটা, তুমি যখন এখানে কানেক্ট করছো ইউ উইল গেট দ্য সেম ভোল্টেজ। আইডিয়াল এখানে করছো সেম ভোল্টেজ না, এখানে ড্রপ স্যার। এই জন্য বলা হয় এটা প্র্যাকটিক্যাল। তাহলে বোঝা গেল আইডিয়াল সোর্সের অঙ্ক যখন করব দেখবে একটা ছোট্ট করে আর, যেহেতু আমরা ডিসি দিয়ে শুরু করবো, ছোট্ট করে আর এর ভ্যালু ইকুয়াল টু 0 বলা থাকে। ভালো ভালো বইতে থাকে, মন্দ বইতে সেটা উল্লেখ করে না। কারণ উল্লেখ করে না তারা মন্দ নয়, তারা অ্যাকচুয়ালি স্টুডেন্টদেরকে বেশি পরিমাণ ডেটা দিয়ে মাথাটাকে নষ্ট করলে লাভ নেই। আস্তে আস্তে করে খাও, তাই না? তুমি তো খাবে, তুমি বিরিয়ানি খাবে, তার মানে তোমার সেরেলেক খাওয়ার বয়সে তোমাকে যদি বিরিয়ানিটা দেখানো হয়, সেটা তো খাওয়ানো বলে না, ওটাকে কী বলে? নষ্ট করা। তা এখানেও এখন অনেক ডেটা শো করিয়ে কিন্তু লাভ নেই, ঠিক আছে? তাহলে আমাদের এখানে কিন্তু আইডিয়াল প্র্যাকটিক্যালের থিওরি কিন্তু এখানে বোঝাতে পারলাম, ঠিক আছে? ভোল্টেজ সোর্স সম্বন্ধে আমাদের একটা ধারণা এটুকু পেলাম, যদি এটা আমার একটা ভোল্টেজ সোর্স, এর ভ্যালুটা যদি যাই থাকুক, এখানে যা পাবো এখানে পাবো না। এবার এখানে একটু প্রশ্ন অনেকের আছে, কি করে পাবো নাটা আমরা পরে আলোচনা করব। পাবো নাটা মাথায় রাখো, এখানে এটা ড্রপ হবে বাবা, দ্যাট ইজ দ্য রিজন। আমরা এটা কারচফস ভোল্টেজ ল দিয়ে এই জিনিসটাই তোমাদের সামনে আমি তুলে ধরবো, বোঝা গেছে? তাহলে এইখানে আমি ভোল্টেজ কম পাচ্ছি, যে ভোল্টেজটা পাওয়ার কথা তার থেকে কম পাচ্ছি, এখানেও তাই। সো ইট ইজ প্র্যাকটিক্যাল। তাহলে এটা কিন্তু একটা ডিসির জন্য, এটা কিন্তু আমার এসির জন্য। এই পুরোটা হচ্ছে গিয়ে আমার আইডিয়াল, আমি অ্যারো দিয়ে দেখিয়ে দিলাম। আর এই যে পুরোটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে গিয়ে আমার প্র্যাকটিক্যাল।
কম লিখে ডেটাগুলোকে বোঝাবার চেষ্টা আমি করছি, যাতে ভিডিওটা পুরোপুরি কমপ্লিট করা যায়। হলো তো? এবার আমি 2 নম্বরের কাজ করব। এটা হচ্ছে কি 1 নম্বর ছিল, এবার আমি 2 নম্বরের কাজ করছি। 2 নম্বরের কাজ করছি মানে 2 নম্বরই করছি না, 2 নম্বরে কারেন্ট সোর্স নিয়ে আলোচনা করছি। কারেন্ট সোর্সের ক্ষেত্রেও এক গল্প বাবা, এখানেও বাবা আইডিয়াল থাকবে, এখানেও বাবা প্র্যাকটিক্যাল থাকবে। আইডিয়াল প্র্যাকটিক্যাল এই দুটোর মধ্যে যা থিওরি ওখানে, এখানেও ঠিক তাই। বুঝবো কিভাবে, সিম্বল কি আগে দেখা যাক। ফার্স্ট অফ অল এই সিম্বলের মধ্যে না খুব একটা পরিবর্তন নেই, তবু আমি দুবার আঁকছি। এটা এইরকমভাবে শো করানো হয়, দুজনের ক্ষেত্রেই এটা এইভাবেই শো করানো হয়। ডিসিএসিতে কোনো একটা ফারাক আমরা দেখতে পাই না। এটা দেখানো হয় যে এই রকমভাবে কারেন্টটা ফ্লো করছে, তাই অ্যারো দিয়ে, এটার ক্ষেত্রেও তাই বলা হয়। কিন্তু প্রশ্নটা হচ্ছে ডিসি বা এসিতে তুমি যদি পরিবর্তনের কথা বলো, এখানে তুমি শুধু ক্যাপিটাল আই লিখবে, এখানে তুমি স্মল আই লিখবে, ব্র্যাকেটে টি লিখতে পারো। টাইমের রেসপেক্টে কারেন্ট ফ্লো করছে, সো ইট উইল বি দ্য সিগনিফিকেন্ট ফর দ্য এসি, ইট উইল বি দ্য সিগনিফিকেন্ট ফর ডিসি। ওকে, বাট দিজ আর আইডিয়াল, দিজ আর আইডিয়াল। এখন একটু আগে বলতে পারি কেন আইডিয়াল, কেন বলতে পারি, কারণ আমি যদি কারেন্ট স্কেলে গিয়ে মেজার করি, কী দিয়ে করবো? মাল্টিমিটার দিয়ে। যদি দেখি একবার ডিসি বা এসি, যেটা বললাম যে ওখানে তুমি যে পয়েন্টে তুমি ওটাকে কানেক্ট করবে বা গুঁজে দেবে, তার উপর বেস করে এসি বা ডিসি তুমি পাবে। তা তুমি দেখবে এখানে তুমি ডিসি পাচ্ছ, এখানে এসি পাচ্ছ, কিন্তু এখানে যে টার্মিনালে তুমি ধরছো তুমি একই পাচ্ছ। সো ইট ইজ আইডিয়াল। প্র্যাকটিক্যালের ব্যাপারটা দেখা যাক। তোমাদের মনে মনে কারো কিছু জানা থাকলে ভাবতে পারো, ভাবনাটার সঙ্গে আমার এই থিওরিটাকে ম্যাচ করাবার চেষ্টা করবে। ঠিক আছে, আমি এখানে 2টো ছবি আঁকবো, কেন তোমরা একটু ভাবো কি হতে পারে। এটার ক্ষেত্রে তো একটা রেজিস্ট্যান্সকে আমি সাথে রেখেছিলাম, তো এটার ক্ষেত্রে আমার কীরকমভাবে কানেকশন হবে। এখানে একটা ইম্পিডেন্স রেখেছিলাম, এখানে কীভাবে কানেকশন হবে, এটা তোমাদের মাথায় থাকা উচিত, ভাবা উচিত। এখানে ভাবতে হবে যেটা, যে এখানে কিন্তু রেজিস্ট্যান্সটা এইভাবে কানেক্ট হবে। ঠিক আছে, এখানে কিন্তু আমার ইম্পিডেন্সটা এইভাবে কানেক্ট হবে। এটা ধরো আই, এটা হচ্ছে আই টি, এটা আর, এটা জেড। আর জেড তো জেনে গেছো, সবই জেনে গেছো, শুধু এইখানে কানেকশনটাতে একটু চেঞ্জেস আসলো। এখানে যেটা দেখছো এটা ফর ডিসি, এটা ফর এসি, আর এই দুটো ফর দ্য প্র্যাকটিক্যাল। এই দুটো হচ্ছে প্র্যাকটিক্যালের জন্য। কেন? ভালো করে দেখো, প্র্যাকটিক্যালে কারেন্টের অ্যাক্রসে রেজিস্ট্যান্স কানেক্ট থাকবে। রেজিস্ট্যান্স ডিসি হলে, এসি হলে ইম্পিডেন্স। পরিষ্কার? প্রশ্ন কেন? প্রশ্ন যদি কেন বলো, এটার কিন্তু একটু ডিটেল স্টাডি করে প্রায় মিনিট 15-20 মতো একটা লেকচার করা যেতে পারে, এবং সেখানে আমরা অ্যানালিসিস করে জিনিসটাকে খুব ভালো করে ক্লিয়ারও করতে পারি। এখানে এই কারেন্টের অ্যাক্রসে কেন রেজিস্ট্যান্স বা ইম্পিডেন্স, মানে কারেন্ট সোর্সের অ্যাক্রসে কেন রেজিস্ট্যান্স বা ইম্পিডেন্স আনা হলো, আর ভোল্টেজ সোর্সের সঙ্গে সিরিজে কেন রেজিস্ট্যান্স বা ইম্পিডেন্সকে কানেক্ট করা হলো, এটা কিন্তু একটা সেপারেট লেকচারে বোঝাটা উচিত, কারণ ওটা একটা ডিটেল স্টাডি। তা এখানে অতটা ডিটেলে আমরা যাব না। মাথায় রাখবে, আইডিয়াল ভোল্টেজ সোর্সের ক্ষেত্রে আমরা যখন এর পরে বেশ কিছু থিওরেম ইউজ করব, ভোল্টেজ সোর্সকে যখন আমি ওখান থেকে রিপ্লেস করে দেব, তখন দেখবে যে আমরা বলবো যে ওটা
সোর্সটাকে শর্ট করে দাও, মানে তার ইন্টারনাল রেজিস্ট্যান্সের ভ্যালু ভীষণ কম বা জিরো। তাইলে এই কনসেপ্টটাকে যদি আমাকে বোঝাতে হয় তাহলে মাথায় রাখবে যে এখানে রেজিস্ট্যান্সটা তার সঙ্গে সিরিজে কানেক্টেড। আবার আইডিয়াল কারেন্ট সোর্সের ক্ষেত্রে যখন আমরা সার্কিটে তাকে অফ করে দেব, মানে ডিসকানেক্ট করব, তখন আমরা কি করব, প্র্যাকটিক্যালি আইদার হাই রেজিস্ট্যান্স কানেক্ট করব, বা আইডিয়ালি ওপেন করে দেব। এই থিওরিটাকে এক্সপ্লেন করার জন্য আমরা ভোল্টেজের ক্ষেত্রে একটা ছোট রেজিস্ট্যান্স সিরিজে কানেক্ট করি, আর কারেন্ট সোর্সের ক্ষেত্রে একটা হেভি রেজিস্ট্যান্স, বলতে পারো ইনফাইনাইট লেভেল রেজিস্ট্যান্স আমরা প্যারালালে কানেক্ট করি। এটার উপরে আলাদা সেপারেট লেকচার করে আমি এটাকে এক্সপ্লেন করার চেষ্টা করব। এখানে এইটুকু তোমরা মনে রেখো, এর চেয়ে খুব ডিটেলসে গেলে থিওরি থেকে বেরিয়ে যাওয়া হবে। ঠিক আছে, তাহলে আমাদের এখানে যেটা আমরা দেখলাম যে আইডিয়াল ভোল্টেজ সোর্স, আইডিয়াল কারেন্ট সোর্স, প্র্যাকটিক্যাল ভোল্টেজ সোর্স, প্র্যাকটিক্যাল কারেন্ট সোর্সের কী ধরনের ডায়াগ্রাম হতে পারে, এটাকে আমরা সিম্বল বা স্কিমেটিক ডায়াগ্রাম রিপ্রেজেন্টেশন হিসাবে মনে রাখতে পারি। মাথায় রাখবে যে আমাদের এই কানেকশনগুলোর ইম্পর্টেন্স হচ্ছে পরবর্তী যে টপিকের মধ্যে সাব টপিকে, যেমন থেভেনিন, নর্টন সুপারপজিশন বা ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেম, যেটিকে এখানে উল্লেখ না থাকলেও পড়াবো, সেখানে কিন্তু এগুলোর খুব ভালো ব্যবহার তোমরা দেখতে পাবে। বোঝা গেল? এইবার যেটা কথায় আসবো সেটা হচ্ছে এই যত সোর্সগুলো আমি দেখলাম, এই সোর্সগুলোকে কি বলবো, মানে 1 আর 2 এই যে ডিটেল সোর্সগুলো পেলাম, এদেরকে আমি কি বলবো? এদেরকে বলা হয়, এদেরকে বলা হয় তোমার ইনডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স। এদেরকে বলা হয় ইনডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স, না ইনডিপেন্ডেন্ট সোর্সেস। ইনডিপেন্ডেন্ট সোর্সেস মানে কি? ইনডিপেন্ডেন্ট সোর্সেস কথাটার অর্থ হচ্ছে এরা কারোর উপর ডিপেন্ডেন্ট নয়, এরা একেবারে হচ্ছে নিজেরা নিজেদের, যেটাকে বলে নিজেরা নিজেদের ওপরই দাঁড়িয়ে রয়েছে, তারা নিজেরাই তাদের সাপোর্টটা দিচ্ছে অন্যকে। এরা কারোর কাছ থেকে সাপোর্ট নিয়ে তৈরি হয়নি। তুমি একটা জেনারেটর কানেক্ট করে দিয়েছো, সেই জেনারেটর থেকে তোমার কারেন্ট ঘরে এসে তোমার ঘরে সমস্ত ঘর তোমার যা যা কানেকশন রয়েছে সব প্রত্যেকটা পয়েন্টে পাওয়ার পাঠিয়ে দিচ্ছে। তুমি লাইট, ফ্যান যা হোক ইউজ করতে পারছো। এটা জেনারেটর, কারেন্ট চলে গেলে তাই তো ইউজ করি আমরা। তার মানে জেনারেটর কি আমাদের উপর নির্ভর করে, আমাদের উপর বলবো না, ইলেকট্রিক সাপ্লাইয়ের উপর নির্ভর করে আছে? না, ইলেকট্রিক সাপ্লাইয়ের ওপর নির্ভর করে নেই। এরা মানে ইলেকট্রিক্যাল যে সমস্ত লোড, আমরা যে লাইট বা ফ্যান যেগুলো আমরা ইউজ করছি, যেগুলোকে লোড বলা হয়, এগুলোকে ইলেকট্রিক্যাল লোড বলা হয়। ঠিক আছে, এদের উপর কিন্তু নির্ভর করে নেই। তার মানে এরা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট। এরা কি করছে? এরা কিন্তু অন্যকে সাপোর্ট দিচ্ছে, অন্যের কাছ থেকে সাপোর্ট নিচ্ছে না। তার মানে এরা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট। এবং এখানে যতগুলো সোর্স পড়েছি, ডিসি সোর্স ভোল্টেজ বা এসি সোর্স ভোল্টেজ বা ডিসি সোর্স কারেন্ট বা এসি সোর্স কারেন্ট, যাই পড়ে থাকো, এদেরকে একত্রে বলা হয় ইন্ডিপেন্ডেন্ট সোর্স। তার মানে ইলেকট্রিক্যাল এনার্জি সোর্সের মধ্যে থেকে ভোল্টেজ সোর্স, কারেন্ট সোর্স, এই যে ভাগটা করা হয়, সেটা হচ্ছে তুমি কী টাইপের সোর্স ইউজ করছো, কারেন্ট সোর্স না ভোল্টেজ সোর্স। এরপরে আবার দুটো সোর্সেরই আবার দুটো পার্ট আছে, ডিপেন্ডেন্ট না ইন্ডিপেন্ডেন্ট। ইন্ডিপেন্ডেন্ট হলে যেগুলো তুমি পেলে সমস্তগুলো, আর ডিপেন্ডেন্ট হলে যেগুলো আমি এরপর আলোচনা করতে চলেছি। বোঝা গেল? এইবার আসি ইউনিট। ভোল্টেজের ইউনিট সম্বন্ধে ডিটেলে আমি বলছিলাম না, তবু তোমাদেরকে বলেই রাখি, ভোল্টেজের ক্ষেত্রে মানে এই ভোল্টেজ সোর্সের ক্ষেত্রে ইউনিট কি? ভোল্ট। ভোল্টেজ সোর্সের ক্ষেত্রে ইউনিট কি? ভোল্টস। আর কারেন্ট সোর্সের ক্ষেত্রে ইউনিট কি? অ্যাম্পস। এসি, ডিসি, প্র্যাকটিক্যাল, আইডিয়াল বলে কিছু আলাদা হবে না।
আর একটা জিনিস নোট করে রাখো, এই যে রেজিস্ট্যান্সটা দেখছো এটার ভ্যালু হচ্ছে খুব ছোট, ইট ইজ ভেরি 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 স্মল। এটারও তাই। কারেন্ট সোর্সের ক্ষেত্রে যে রেজিস্ট্যান্স ইউজ করছি ইট ইজ ভেরি 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 বিগ। এটার ক্ষেত্রেও ঠিক, এটা হচ্ছে খুব বড়। মানে তুমি যখন এখানে কানেক্ট করে দিয়েছো তখন ভাবো এর ভ্যালু তুমি জানো, আর এখানে যে তুমি কানেক্ট করোনি মানে তুমি দেখতে পাচ্ছ না, তার মানে এর ভ্যালু ইনফাইনাইট। যদি এটা বোঝা যায় তাহলে আরেকটু ভালো হয়। কারণ এটাই যে কারেন্ট সোর্সের ক্ষেত্রে এই যে ইন্টারনাল রেজিস্ট্যান্স বা ইন্টারনাল ইম্পিডেন্সের কথা যেটা বলা হয়, আইডিয়ালি ভ্যালু হচ্ছে ইনফাইনাইট, সেই জন্য সেটাকে আমরা আঁকিই না। ইনফাইনাইট বলার অর্থ হচ্ছে যেখান দিয়ে কখনোই কোনো সময় কারেন্ট যাবে না, দ্যাট ইজ ওপেন সার্কিট, তাই এটা ওপেন রাখা হয়েছে। এখানেও ঠিক তাই, কিন্তু এখানে আমরা একটা রেজিস্ট্যান্স বা ইম্পিডেন্স শো করেছি যার ভ্যালু ভীষণ বড়, কিন্তু এর ভ্যালুটা আমরা কিন্তু মেজার করতে পারছি, দ্যাট ইজ নট ইনফাইনাইট, তার মানে এটাকে ওপেন করব না, এভাবেও মনে রাখতে পারো। আর এটার ক্ষেত্রে রেজিস্ট্যান্সের ভ্যালু ভেরি ভেরি স্মল, যদি কনসিডার করি তাহলে আঁকবো, আর যদি কনসিডার না করি তাহলে আমি আঁকবো না, দ্যাট মিনস শর্ট সার্কিট। তুমি যদি টার্মিনাল দুটোকে বাড়িয়ে দাও এইদিকে যদি বাড়িয়ে দাও, এখানে রেজিস্ট্যান্সটাকে তুমি শো করছো না, তার মানে শর্ট সার্কিট। সিরিজে রেজিস্ট্যান্স শো না করার অর্থ হচ্ছে শর্ট করে দেওয়া, আর প্যারালালের ক্ষেত্রে রেজিস্ট্যান্সটাকে শো না করা মানে ওপেন করে দেওয়া। এভাবেও জিনিসটাকে মাথায় রাখতে পারো। বোঝা গেল? তাহলে আমরা এখানে আজকে যেটা আলোচনা করলাম সেটা হচ্ছে ইলেকট্রিক্যাল এনার্জি সোর্সের মধ্যে থেকে ভোল্টেজ সোর্স আর কারেন্ট সোর্স আইডিয়াল, প্র্যাকটিক্যাল, ইন্ডিপেন্ডেন্ট হলে কি হবে। এক, আইডিয়াল কেন বলা হয়, প্র্যাকটিক্যাল কেন বলা হয় সেটা, আর লাস্ট অফ অল যেটা আলোচনা হলো ইন্ডিপেন্ডেন্ট কেন বলা হচ্ছে। এখানে ইন্ডিপেন্ডেন্ট আর ডিপেন্ডেন্ট সোর্স আমি আলোচনা করতে চলেছি, এটা আমাদের এখানে কমপ্লিট হবে না, নেক্সট লেকচারে ওটাকে আমি আরও ফার্দার ডিটেলিংয়ে যাব। তবু আমি এখানে একটু শুরু করছি, 1 মিনিট। আশা করা যায় যে এটার কিছুটা ধারণা তোমরা পেলে, যেটার জন্য আমি চেষ্টা চলছে। এইবার আমি আলোচনা করছি ডিপেন্ডেন্ট। একটা জিনিস আলোচনা করে এটাকে আমি এখানে লেকচারটাকে শেষ করব, নেক্সট লেকচারে এটার ডিটেলিংয়ে যাব। প্রশ্ন হচ্ছে ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স, কারেন্ট সোর্স ডেফিনেটলি হবে। প্রশ্ন হচ্ছে হোয়াই ইট ইজ কল্ড ডিপেন্ডেন্ট। এগুলো তো আমার আলোচনা করতে সময় নেব, আমি পরে আলোচনা করব। তা যেটা আলোচনা করব সেটা দেখো। প্রথমত একটা যদি বলা হয় একটা ইন্ডিপেন্ডেন্ট সোর্স আর ডিপেন্ডেন্ট সোর্স আঁকো, তোমাকে প্রথমে ওটা বুঝতে হবে। কেন? এই জিনিসটা না বুঝলে তো প্রথম ব্যাপারটা হচ্ছে গিয়ে তুমি চেনোই না জিনিসটা আদবে কী, তারপর জিনিসটা কিভাবে তৈরি হলো। আচ্ছা, জিনিসটা অ্যানালিসিস তো পরে করে না, অ্যানালিসিস কখন করে? জিনিসটাকে পরিচয়ই নেই, তোমাকে বলা হলো সরি তোমার একটা কোনো প্রোডাক্টে অ্যানালিসিস করতে বলো, তুমি প্রোডাক্টটাকে চেনো না, দ্যাট ইজ পসিবল টু অ্যানালাইজ? নো। তো আমাদের প্রথমত কী করা উচিত? আমাদের প্রথমে চেনা উচিত। আমরা যখন একটা সিম্বল দিয়ে প্রথমে তোকে চিনব, আমি মাথায় রাখবো এটা আমি সোর্স আঁকছি, কারেন্ট ভোল্টেজ কিচ্ছু বলছি না। লক্ষ্য করো এই যে কী আঁকছি, দেখো এই যে ছবিটা দেখতে পাচ্ছ, লোয়ার পোর্শনটা ভিডিওতে কেটে যেতে পারে, একটু তুলে দিই, ফাইন। এই যে সিম্বলটা দেখতে পাচ্ছ, এর পাশে আমি একটা সিম্বল দিয়ে আঁকছি, আমি গোল দিয়ে, গোল করে আঁকছি। কেন গোল করে আঁকছি কারণটা আমি বলবো। প্রথমত এসিটিসি বলে আমি কিছু বলছি না, আমি এখানে জাস্ট নর্মাল একটা আলোচনা করে এটাকে শেষ করছি। ডিপেন্ডেন্ট সোর্সগুলো হচ্ছে এই ধরনের ডায়মন্ড শেপ করা হয়, ডিপেন্ডেন্ট সোর্সগুলোকে আমরা এরকম ডায়মন্ড শেপ করি, আর ইন্ডিপেন্ডেন্ট সোর্সগুলোকে আমরা সাধারণত এইভাবে শো করি। এর ভেতরে তুমি অ্যারো চিহ্ন দিলে কারেন্ট সোর্স, সিমিলারলি এর ভেতরে অ্যারো চিহ্ন দিলে কারেন্ট সোর্স, সিমিলারলি এর ভিতরে পজিটিভ নেগেটিভ দিলে ভোল্টেজ সোর্স, সিমিলারলি এর মধ্যে পজিটিভ নেগেটিভ দিলে ভোল্টেজ সোর্স। আমি এসি ডিসি আলাদাটা কিন্তু বলছি না, বি কেয়ারফুল। সিম্বলিক রিপ্রেজেন্টেশন হচ্ছে, সিম্বলিক রিপ্রেজেন্টেশন হচ্ছে জিনিসটাকে বোঝার চেষ্টা করা হচ্ছে। বোঝা গেল?
এই আলোচনাটা আমরা ঠিক নেক্সট লেকচারে কন্টিনিউ করব। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ।